আর যদি কেউ রিকোয়েস্ট করে ঢোকার জন্য তাহলে একটু অ্যাকসেপ্ট করে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি শুরু করছি। আমরা লাস্ট ক্লাসে ইনভেন্টরির ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনেছি। আমরা আজকের টপিকে জানবো ইনভেন্টরি মডেল, ডিফারেন্ট টাইপস অফ ইনভেন্টরি মডেল। 3টা মডেল আছে, তার মধ্যে একটা আমরা আজকে জানবো আর 2টা নেক্সট 2 ক্লাসেসে জানবো। ওকে, সো প্রথমটা হচ্ছে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, বলা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। সো এইটা জানতে আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে আমরা সেটা একটু দেখি। নাম্বার 1 আমাকে জানতে হবে টার্ম হোল্ডিং অবলিক কেয়ারিং কস্ট। হোল্ডিং অবলিক কেয়ারিং কস্ট, দুই ধরনের ইনভেন্টরি কস্ট নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে হোল্ডিং অবলিক কেয়ারিং কস্ট। এই জিনিসটা কি? হোল্ডিং কস্ট আর দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ হোল্ডিং অর ক্যারিং ইনভেন্টরি ওভার টাইম। হোল্ডিং ইনভেন্টরি অথবা ক্যারিং ইনভেন্টরি বলতে কি বোঝাচ্ছে আসলে? এটা হচ্ছে যে আমি যদি একজন হোলসেলার হই, আমার কাছে 10 দিন ধরে কিছু প্রোডাক্ট রয়ে গিয়েছে, তাহলে এই যে শোরুমটা আছে, এই শোরুমের একটা রেন্ট আছে। তাহলে এই শোরুমের 30 দিনের যে রেন্ট, তার 10 দিন সেটা, একজন সিকিউরিটি আছে, পার্সোনেল আছে, ইলেকট্রিসিটি আছে, প্রত্যেকটা জিনিসের যে 10 দিনের যে কস্ট, তাহলে এই প্রোডাক্টগুলোর ওই 10 দিনের হোল্ডিং কস্ট হবে সেগুলো। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সো কি কি আছে? অবসোলেসেন্স and cost related to storage, insurance, extra staffing and interest payments এই রিলেটেড। মানে আমার কাছে ইন এ নাটশেল যদি বলি যে একটা প্রোডাক্ট আমার কাছে আমি রাখবো অ্যাজ অ্যান ইনভেন্টরি, এইটা রাখতে গিয়ে আমার যত ধরনের খরচ আছে, আমার স্টাফ কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, ইন্টারেস্ট পেমেন্ট কস্ট, স্টোরেজ কস্ট, ইলেকট্রিসিটি কস্ট, সবগুলোই হচ্ছে আমার হোল্ডিং কস্ট। ঠিক আছে, সো এটা 15%-এর নিচে হয় না, ইভেন 40% এক্সিড করতে পারে। আমি বোঝা যাচ্ছে ইউজুয়ালি 15 to 40% কস্ট হোল্ডিং বা ক্যারিং কস্ট বলতে বুঝায়। হ্যাঁ, এরপরে আমরা আসি সেটআপ অর অর্ডার কস্ট। এই জিনিসটা আসলে কি? অর্ডারিং কস্ট includes cost of supplies, forms, order processing, purchasing, clerical support and so forth. যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে কোনো একটা অর্ডার করতে গেলে আসলে আমি যখন প্রোডাক্ট অর্ডার দিব, সেই অর্ডারের অনেকগুলো প্রসিডিউর আছে। এই প্রসিডিউর গুলো যখন আমি মেইনটেইন করব, সেই রিলেটেড যতগুলো কস্ট আছে সেগুলোকে বলা হচ্ছে অর্ডার কস্ট। একই সাথে সেটআপ কস্ট বলতে বোঝাচ্ছে ওই স্পেসিফিক অবজেক্টটা আমি যে অর্ডার দিলাম তার প্রেক্ষিতে যেখানে অর্ডার দিলাম, বা আমি যদি ম্যানুফ্যাকচারার হই, আমি একটা স্পেসিফিক অর্ডারের জন্য আমার মেশিনটাকে যেভাবে প্রিপেয়ার করবো, এটার জন্য আমার যা যা প্রয়োজন, এই সেটআপটা রেডি করতে আমার যা যা প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে সেটআপ কস্ট। তো সেটআপ এবং অর্ডার কস্ট একসাথেই কনসিডার করা হয়। পুরো জিনিসটাকে একটা সাইকেল ধরা হয়, যে একটা ইন্ডাস্ট্রি থেকে অর্ডার আসতে যে পরিমাণ খরচ এবং সেটআপ করতে যে পরিমাণ খরচ, সবগুলোকে একসাথে সেটআপ অথবা অর্ডার কস্টের আন্ডারে ধরা হয়। আর কিনে নিয়ে যাওয়ার পরে, ডেলিভারি হওয়ার পরে, বিক্রি হওয়ার আগ পর্যন্ত অ্যাজ অ্যান ইনভেন্টরি যতদিন ধরে রাখছি, ওই রিলেটেড যত কস্ট আছে সেটাকে বলা হচ্ছে হোল্ডিং কস্ট। তো এই দুই ধরনের কস্ট নিয়ে আমরা আলোচনা করব। তো ইনভেন্টরি মডেল বলেছি 3টা: ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। আজকে আমরা প্রথমটা সম্পর্কে জানবো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সম্পর্কে জানবো। সো টার্মিনোলজি গুলো একটু জানি, বাকিটা একটু পরে বলছি। কিউ বলতে বোঝাচ্ছে অর্ডার কোয়ান্টিটি, কিউ স্টার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ক্যাপিটাল ডি অ্যানুয়াল ডিমান্ড, ক্যাপিটাল এইচ হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার, ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এস সেটআপ কস্ট পার অর্ডার যে সেটআপ কস্ট সেটা।
স্মল ডি ডেইলি ডিমান্ড, স্মল পি ডেইলি প্রোডাকশন রেট। যেহেতু আমাদের এইটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি নয়, স্মল পি এর অ্যাক্টিভিটিস এখানে নেই, বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার মনে হয় এখানে আর স্পেসিফাই করার দরকার নেই কোনো কিছু। নেক্সটে যাই। এবার ইওকিউ মডেলটা যদি আমরা একটু দেখি, আমি একজন সাপোজ হোলসেলার, ইন্ডাস্ট্রি থেকে আমি এখন আছি যে জিরো, যে টাইম আমার হরিজন্টাল এক্সিসের যে জিরো, আমি জিরোতে আছি। আজকের দিনে আমার কাছে ইন্ডাস্ট্রি থেকে সাপোজ কোন একটা প্রোডাক্ট আসলো 500 পিস, আমি অর্ডার দিয়েছিলাম, কোন একটা সময় অর্ডার দিয়েছিলাম, 500 পিস আসলো, তাহলে একই দিনে আমার ইনভেন্টরি বেড়ে দাঁড়ালো 0 টু ক্যাপিটাল এক্স, ধরে নিচ্ছি এটাই 500। এবং আমার এই হোলসেল শপ থেকে আমি ডেইলি 100টা করে প্রোডাক্ট সেল করি। ডেইলি সেল বলতে আমি ডিস্ট্রিবিউট করি, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করি। ধরে নিচ্ছি এইটা একটা কনস্ট্যান্ট রেট, তাহলে আমার একটা কনস্ট্যান্ট স্লোপ, আস্তে আস্তে নামছে, প্রোডাক্ট কমছে, দিন যাচ্ছে, প্রোডাক্টের ইনভেন্টরি কমছে, কমতে কমতে একটা জায়গায় এসে আবার শূন্য হয়ে গেল। আমি এমন ভাবে অর্ডার দিব, যেদিন শূন্য হবে সেই দিনই এসে আমি আবার পাবো 500 ইউনিট, এন্ড সো অন। আমরা তোমরা বুঝতে পেরেছো কার্ভটা? স্যার এইটা কি স্ট্রেট ভাবে হবে? আমি ধরে নিচ্ছি এই সিচুয়েশনটা আইডিয়াল, ঠিক আছে? সিচুয়েশনটা আইডিয়াল আমি ধরে নিচ্ছি, আমি অ্যাজ এ হোলসেলার আমি এটাকে সেই সিচুয়েশনটা আইডিয়াল ধরে নিচ্ছি, হ্যাঁ, যে এই ভাবেই মুভ করবে। তাহলে এভারেজ কোয়ান্টিটিটা কত? এভারেজ টোটালটা যদি এক্স হয়, তাহলে এভারেজ এক্স বাই 2, মানে ইনভেন্টরি লেভেল এভারেজ কত? এক্স বাই 2। ঠিক আছে, আমি যদি এটাকে অর্ধেক করি তাহলে বুঝে যাবে, এই দুইটা মিলে একসাথে যদি করি এক্স বাই 2 আসবে আলটিমেটলি। সো নেক্সট আমি একটু দেখি, এখানে আমার অবজেক্টিভটা দেখি একটু। অবজেক্টিভটা হলো আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটা কোয়ান্টিটি এমন ভাবে অর্ডার করতে হবে যাতে করে আমার সেটআপ কস্ট এবং হোল্ডিং কস্ট কম হয়, এটা টার্গেট। এবার কার্ভ 1/1 খেয়াল করো, এই ম্যাজেন্টা কালার যেটা আছে এটা হচ্ছে ইনভেন্টরি কস্ট। খেয়াল করো এটা কি, মানে হোল্ডিং কস্ট আসলে এটা। আমি যত বেশি, আমার হরিজন্টাল এক্সিস হচ্ছে নাম্বার অফ আইটেম, ভার্টিক্যাল এক্সিস হচ্ছে কস্ট, তাহলে যত বেশি আমি কিনে নিয়ে আসবো আমার কাছে, তত দিন ধরে আমাকে হোল্ড করতে হবে, এই কস্ট বেড়ে গেল, বাড়ছে। আবার যতগুলো একসাথে অর্ডার দিব, অর্ডার কস্ট আস্তে আস্তে তত কমতে থাকবে। রেড কালারের যে মার্কটা আছে, যে আমি যদি কম বারবার যদি অর্ডার দিই, ডিফারেন্ট বারবার অর্ডার দিচ্ছি বারবার, তাহলে বারবার ওই প্রসিডিউরটা ফলো করতে হবে, তাহলে অর্ডার কস্টটা বেশি থাকবে, কমবে না। কিন্তু একবারেই যদি আমি অনেক অর্ডার দিই, একটা প্রসিডিউর আন্ডারে যদি অনেক অর্ডার দিই, তখন আইটেমের নাম্বারের সাথে আমার এই রেড কালারের কার্ভটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। তাহলে আমি যদি এই রেড কালার এবং এই সায়ান যেটা আছে কালার, এই দুইটা কালারের কার্ভকে যদি আমি একসাথে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার একটা টোটাল কস্ট লাইন পাবো। গ্রিন কালারের টোটাল লাইন পাবো। এই গ্রিন কালারের কার্ভটা একটা মিনিমাম পয়েন্ট আছে, এই মিনিমাম পয়েন্ট সেটাই যে পয়েন্টটাতে, এটা কিন্তু কার্ভ থেকে এসছে, হ্যাঁ, মিনিমাম পয়েন্ট সেটাই যেখানে হোল্ডিং কস্ট এবং অর্ডার কস্ট লাইনটা একটা আরেকটার সাথে ইন্টারসেক্ট করেছে, তাহলে আমরা হোল্ডিং কস্ট এবং অর্ডার কস্ট বের করব, করে আমরা দুইটা কস্টকে ইকুয়াল ধরবো, ধরে আমি কিউ এর জন্য যে ভ্যালুটা পাবো, যে ফর্মুলাটা পাবো, সেটাই হচ্ছে আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। যে পরিমাণ অর্ডার করলে আমার টোটাল কস্ট মিনিমাম হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমি এমন একটা কোয়ান্টিটি অর্ডার করব যার ফলে টোটাল কস্ট আমার মিনিমাম হবে, সেই কোয়ান্টিটিকে বলা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। অপটিমাল লেখা আছে এখানে। ওকে, এবার আমরা ফর্মুলাতে যাই। আমরা এখানে কি
স্যার অর্ডার কস্টটা স্যার আরেকবার বলবেন, কোনটা? এক্সপোনেনশিয়ালি কেন ডিক্রিজ করতেছে? আচ্ছা রেটটা। আচ্ছা রেড কার্ভ এইটা আসলে তোমার এটা যে ম্যাথমেটিক্যাল যে এটা তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলেশন দেখা যাচ্ছে আমি যত বেশি পরিমাণ অর্ডার করব তত বেশি প্রসেসিং হবে, তত প্রসেসিং এ তত বেশি খরচ। whereas একবার যদি আমি প্রসেসিং এ অনেকগুলো কোয়ান্টিটি কিনতে পারি আমার কস্টটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। ঠিক আছে? জি স্যার। ওকে, এইবার আমরা এখানে আমরা কি দেখবো, আমরা একটা অ্যানুয়াল অর্ডার কস্ট বের করব, একটা অ্যানুয়াল হোল্ডিং কস্ট বের করব। তাহলে অ্যানুয়াল অর্ডার বা সেটআপ কস্ট কি আসলে খেয়াল করো। অ্যানুয়াল সেটআপ কস্ট কি? নাম্বার অফ অর্ডারস প্লেসড পার ইয়ার, এক বছরে যতগুলো অর্ডার দিব ইনটু সেটআপ কস্ট পার অর্ডার। এক বছরে যতগুলো অর্ডার দিব আর প্রত্যেকটা অর্ডারে যে পরিমাণ কস্ট সেটা হচ্ছে অ্যানুয়াল সেটআপ কস্ট। এবার নাম্বার অফ অর্ডার প্লেসড পার ইয়ার কিভাবে বের করব? অ্যানুয়াল ডিমান্ড, সারা বছরে কত ডিমান্ড, আর একবার অর্ডার করলে কি পরিমাণ অর্ডার করতে পারি, একবার অর্ডার করলে কি পরিমাণ অর্ডার করতে পারি। অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস ইন ইচ অর্ডার, এইটার মানে হলো নাম্বার অফ অর্ডার। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড আর নাম্বার অফ ইউনিটস ইন ইচ অর্ডার সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ, একবার অর্ডারে কিউ পরিমাণ ইউনিট অর্ডার করা যায়। সেটআপ কস্ট পার অর্ডার হচ্ছে ক্যাপিটাল এস, আমি টার্মিনোলজিতেই বলেছিলাম। তাহলে ডি বাই কিউ ইনটু এস, এটা আসলে অ্যানুয়াল সেটআপ কস্ট। এবার আসি অ্যানুয়াল হোল্ডিং কস্টে। এভারেজ ইনভেন্টরি লেভেল ইনটু হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার আর হচ্ছে এভারেজ ইনভেন্টরি লেভেল। এভারেজ ইনভেন্টরি লেভেল কিভাবে আমরা পেয়েছি? অর্ডার কোয়ান্টিটি বাই 2, আমি একটু এই গ্রাফটা দেখিয়েছিলাম তোমাদেরকে। ক্যাপিটাল এক্স বাই 2, এক্স হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, যার ফলে একদিনে আমার কাছে সেই পরিমাণ অর্ডার চলে আসে। তাহলে অর্ডার কোয়ান্টিটি যদি ক্যাপিটাল কিউ হয়, কিউ বাই 2 ইনটু ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে আমার অ্যানুয়াল হোল্ডিং কস্ট। তাহলে আমরা জানি সেই পয়েন্টে টোটাল কস্ট মিনিমাম যেখানে অ্যানুয়াল হোল্ডিং কস্ট এবং অ্যানুয়াল অর্ডার কস্ট সমান। তাহলে আমরা যদি দেখি এখানে যদি আমরা ইকুয়াল করে দিই, ক্যাপিটাল ডি বাই কিউ ইন্টু এস ইকুয়াল টু কিউ বাই 2 ইন্টু এইচ, সিম্পল। কিউ স্টার ইকুয়াল টু 2d ইন্টু এস ডিভাইড বাই ক্যাপিটাল এইচ। তাহলে আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে রুট ওভার ক্যাপিটাল 2ds ডিভাইড বাই ক্যাপিটাল এইচ। ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, এস হচ্ছে সেটআপ কস্ট পার অর্ডার, ক্যাপিটাল এইচ হলো হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা একটা সিম্পল ম্যাথ দেখব। The annual demand is 1000 units. The setup cost is $10 per order, and the holding cost per unit per year is $0.5. Find out economic order quantity, number of order per year, expected time gap between order, total cost. চারটা বের করতে হবে। অ্যানুয়াল ডিমান্ড ক্যাপিটাল ডি দেয়া আছে, ক্যাপিটাল এস দেয়া আছে, ক্যাপিটাল এইচ দেয়া আছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ ওকে। তো খেয়াল করো ক্যাপিটাল কিউ স্টার হচ্ছে 2ds ডিভাইড বাই ক্যাপিটাল এইচ, 200 ইউনিট। কোনো কারণে যদি এখানে রুট ওভারের ভিতরে এই ভ্যালুটা যদি টোটাল ভ্যালুটা যদি ফ্র্যাকশন আসে, তোমরা কিন্তু ফ্র্যাকশন রাখবা না, রাউন্ড করে দিবা। এক্সপেক্টেড নাম্বার অফ অর্ডারস, বছরে কয়টা অর্ডার করবো, তাহলে ডিমান্ড ডিভাইড বাই অর্ডার কোয়ান্টিটি, ক্যাপিটাল ডি বাই কিউ স্টার 5। এক্সপেক্টেড টাইম বিটুইন অর্ডারস, এইটা কি? এই যে 5টা অর্ডার দিব, এই 5টা অর্ডার আমি কখন কখন দিব? আসলে বছরের প্রথম মাসে 5টা তো দেবো না, তাহলে প্রত্যেকটা অর্ডারের মধ্যে গ্যাপ কয়দিন থাকবে? এখানে কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ পার ইয়ার, এটা কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। যদি দিয়ে দেওয়া না থাকে 200 থেকে 300 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরে নিয়ে তুমি কন্টিনিউ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে?
তাহলে 250 ডিভাইড বাই 5, 50 দিন। তার মানে প্রত্যেকটা অর্ডারের মধ্যে 50 দিনের গ্যাপ থাকতে হবে। প্রত্যেকটা অর্ডারের মধ্যে 50 দিনের গ্যাপ থাকতে হবে। এই কোনটা সেটা একটু এই ফিগারটা একবার দেখি। এই যে 0 থেকে সামনের দিকে এগোচ্ছে, এই ডিসটেন্সটা হচ্ছে 50 দিন। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, এই 0 থেকে এই পয়েন্টটা হচ্ছে 50 দিন। ঠিক আছে, ওকে। এবার টোটাল কস্ট বের করি। টোটাল কস্ট হচ্ছে অ্যানুয়াল সেটআপ কস্ট এবং অ্যানুয়াল, হ্যাঁ বলো। স্যার এই 200 থেকে 300 কি স্যার, এটা কি স্যার ডিপেন্ড করবে স্যার আমার এই কিউ স্টার, মানে স্যার অ্যানুয়াল এটাও যত না 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 আসে না তার না থেকে না 100 না বেশি নেব না 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 নাকি স্যার? নাম্বার জি স্যার, মানে অফ ওয়ার্কিং ডেজ পার ইয়ার, যে কোনো ইন্ডাস্ট্রি বছরে কয়দিন খোলা থাকে, ঠিক আছে, জি স্যার, জি স্যার এটাই বুঝতে তুমি পারছি। ধরে নিবা আর কি। ইয়েস স্যার। ওকে, টোটাল কস্ট বের করতে বলছে অ্যানুয়াল সেটআপ কস্ট প্লাস অ্যানুয়াল হোল্ডিং কস্ট। এই ফর্মুলা আমরা জানি, বি বাই কিউ ইন্টু এস, কিউ বাই টু ইন্টু এইচ। বের করলাম $100 টোটাল কস্ট। আচ্ছা, এখন এখানে তোমার ইয়ে থাকে কি, ভেরিয়েশন গুলো কি কি থাকে সেটা একটু বলি। অ্যানুয়াল ডিমান্ডের বদলে ডেইলি ডিমান্ড দেয়া থাকতে পারে, সেটআপ কস্ট টোটাল থাকতে পারে, হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার না থেকে, এটাই সবচেয়ে ট্রিকি, হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার না থেকে পুরোটার জন্য একবারই হোল্ডিং কস্ট থাকতে পারে। কি বলছি বুঝতে পারছো? স্যার আরেকবার স্যার। এখানে দেখছো হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার, তাহলে কয়টা হলো এখানে? দুইটা। পার ইউনিট পার ইয়ার, তাহলে হতে পারে 1000 ইউনিটের জন্য পার ইয়ার এত। জি স্যার। হ্যাঁ, তাহলে ওই 1000 দিয়ে ভাগ করতে হবে সেই ভ্যালুটাকে। অথবা আচ্ছা, বুঝতে পারছি। 1000 ইউনিট বা পার ইউনিট পার মান্থ বলা থাকতে পারে। পার মান্থ থাকলে কি করতে হয়? পার ইয়ার দিয়ে 12 দিয়ে গুণ দেওয়া লাগবে। কথা বুঝতে পারছো? এখানেই কিন্তু জি ভুলটা স্যার। হয়। খুব ইজি, এই ফর্মুলা কোনো কঠিন কিছুই না, খুব ইজি, কিন্তু এখানেই ভুলটা হয়ে যায়। এই এক্সাইটমেন্টে কি লেখা আছে, ক্যাপিটাল এইচ অবশ্যই পার ইউনিট পার তাহলে ইয়ার, স্যার এটা পার মাথায় ডে রাখো। থাকলে স্যার 365 দ্বারা গুণ করব স্যার। হ্যাঁ, সেটা করবা। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। স্যার সবকিছু ইয়ারে কনভার্ট করতে হবে? হ্যাঁ, মানে পার ইউনিট পার ইয়ারের ক্যাপিটাল এইচ এর ভ্যালু হচ্ছে পার ইউনিট পার ইয়ার, তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। না হলে তুমি এই ফর্মুলা যদি ক্যাপিটাল এইচ এর ভ্যালু বসাও, টোটাল কস্ট বেশি আসবে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পারফেক্ট আসবে না, তো বিজনেস লস। ঠিক আছে, জি স্যার। ওকে। এবার আরেকটা পয়েন্ট, আরেকটা ফিগার দেখা, এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে রিঅর্ডার পয়েন্ট বলতে একটা জায়গা আছে, রিঅর্ডার পয়েন্ট, কখন অর্ডার করব, আমি কখন অর্ডার করব। খেয়াল করো, এই স্যার শোনা যায় না আপনার কথা। স্যার কি আছে? স্যার আছে, কিন্তু নেট কানেকশন গেছে মনে হয়। স্যারের নেট কানেকশন গেছে।